তো আমরা মোটামুটি ভাবে এইটা কনভিন্সড হলাম যে দেয়ার ইজ ওয়েভ নেচার অ্যাসোসিয়েটেড উইথ দি মোশন অফ এভরি পার্টিকেল। হ্যাঁ, যে কোনো মেটেরিয়াল পার্টিকেলের মোশনের সাথে এই ওয়েভ ক্যারেক্টারটা অ্যাসোসিয়েটেড। তো এই যে ক্যারেক্টার, এটাকে আমরা ডুয়েল ক্যারেক্টার হিসেবে দেখে এসেছি। একদম প্রথম চ্যাপ্টারটা যখন আমরা পড়ি সেখানে রেডিয়েশনের ডুয়েল ক্যারেক্টার পড়েছিলাম, পরে সেটাকে এক্সটেন্ড করা হলো টু দি ম্যাটার্স। এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দ্যাট ক্যান নট বি ডেসক্রাইবড উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ক্লাসিক্যাল ফিজিক্স। আমরা দেখেছি যে কোন একটা পার্টিকেলের নেচার, ধরো ধরো তোমার একটা পার্টিকেল, সেই পার্টিকেলের ডায়নামিক্সকে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ডেসক্রাইব করা যায়। বা কোনো একটা ওয়েভ, সেই ওয়েভটার যে মোশন, ওয়েভ মোশন, সেটাকেও আমরা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের ফ্রেমওয়ার্ক দিয়ে ডেসক্রাইব করে এসেছি। কিন্তু এই যে ডুয়াল ক্যারেক্টার, অর্থাৎ একটা সিস্টেম যার এইরকম পার্টিকেল নেচারও রয়েছে এবং ওয়েভ নেচারও রয়েছে, সেটা তুমি এই রেডিয়েশনের কথাই বলো বা যে কোনো ম্যাটারের কথাই বলো না কেন, রেডিয়েশন বা ম্যাটার যার কথাই বলো না কেন, আমরা এখন কনভিন্স যে প্রত্যেকেরই এরকম ডুয়েল নেচার রয়েছে। তো হাউ টু ডেসক্রাইব সাচ ডুয়েল ক্যারেক্টার, এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই জিনিসটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি? অ্যাটলিস্ট ক্লাসিক্যাল ফিজিক্সের ফ্রেমওয়ার্কে এই জিনিসটাকে ডেসক্রাইব করা সম্ভব নয়। হ্যাঁ, ওয়েভ পার্টিকেল duality cannot be described within the framework of classical physics. Naturally, we need a new theory, and that theory is the quantum mechanics, which was developed between the years 1925 and 1930. There were two equivalent formulations proposed almost nearly same time. ফার্স্ট যে মেথডটা বা ফার্স্ট ফর্মুলেশন, যেটাকে সাধারণভাবে ম্যাট্রিক্স মেকানিক্স বলা হয়, sorry, that was developed by Heisenberg, Born and Jordan in 1925, and the other formulation known as wave mechanics, it was developed by Schrödinger in 1926. এরকম দুটো কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলেশন অলমোস্ট সাইমালটেনিয়াসলি ডেভেলপড হয়েছিল। একটা যেটা বললাম যে ম্যাট্রিক্স মেকানিক্স, আর আরেকটা হচ্ছে ওয়েভ মেকানিক্স। তো আমাদের ডিসকাশনটাই ওয়েভ মেকানিক্স এর মধ্যেই থাকবে, ম্যাট্রিক্স মেকানিক্স এর মধ্যে আমরা এখন যাব না। In 1930, Dirac set up a general formalism of quantum mechanics that unified the concept of earlier two formalism. এই সময় ডিরাক যে করেছিলেন, ডিরাকের যে স্টাডিটা ছিল বা ডিরাক কোয়ান্টাম মেকানিক্সকে ফর্মুলেট করেছিলেন, এই দুটোকে একসাথে নিয়ে আর কি দেখিয়েছিলেন যে দুটোই কিন্তু একই রকম। শ্রোডিঙ্গার ইকুয়েশনের ইমপ্লিকেশন এবং শ্রোডিঙ্গার ওয়েভ মেকানিক্সের ইমপ্লিকেশন এবং হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্সের ইমপ্লিকেশন, দে আর সেম। তো আমরা এই ওয়েভ মেকানিক্সের মধ্যেই কনফাইন্ড রয়েছি। ইন দি wave mechanics, we describe the dual character of matter or radiation completely with the help of a wave function. আমরা যে ওয়েভ মেকানিক্সটা এখন পড়বো, শ্রোডিঙ্গার ওয়েভ মেকানিক্স বা সিম্পলি ওয়েভ মেকানিক্স, এইখানে রেডিয়েশন বা ম্যাটারের ডুয়েল ক্যারেক্টারটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করা যায় উইথ দি হেল্প অফ এ ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনের আইডিয়াটা কিন্তু ডিফারেন্ট অ্যাজ উই হ্যাভ লার্নড ইন ওয়েভ মেকানিক্স। ওয়েভ মেকানিক্স আমরা ওয়েভ ফাংশন সম্পর্কে পড়েছি না, তোমরা খুব বেশি ওয়েভ সম্পর্কে পড়েছো, তোমরা স্টেশনারি ওয়েভ সম্পর্কে পড়েছো, ফর এক্সাম্পল ট্রান্সভার্স ভাইব্রেশন ইন স্ট্রিং তোমরা পড়েছো। সেখানে যে ওয়েভ ফাংশনের কথা বলা হয়েছে দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বা ওয়েভ মেকানিক্সে আমরা যে ওয়েভ ফাংশনের কথাটাকে বলছি দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টু হোয়াট উই হ্যাভ স্টাডিড ইন ওয়েভ মোশন। সেটা কিন্তু একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ছিল। এই কোয়ান্টাম মেকানিক্সে যে ওয়েভ মেকানিক্স ফর্মুলেশনটার কথা আমরা বলছি, এখানে রেডিয়েশন বা ম্যাটারের ডুয়েল ক্যারেক্টারকে কমপ্লিটলি ডেসক্রাইব করা যায় উইথ দি হেল্প অফ এ ওয়েভ ফাংশন, যেটাকে সাধারণভাবে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা মোটামুটি ভাবে একটা ইউনিক সিম্বল। কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ মেকানিক্সের এই ওয়েভ ফাংশনের ইউনিক সিম্বল হচ্ছে এটাই, সাই আর টি। সাই আর টি, সাই যে ওয়েভ ফাংশনটার কথা বলতে চাইছি, সেইটা ডিপেন্ডস অন পজিশন কোঅর্ডিনেট আর এন্ড ইট ডিপেন্ডস অন টাইম। সাই ইজ ফাংশন অফ আর এন্ড টি। এইটা সাধারণভাবে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি।
ওয়েভ ফাংশনটা সাধারণভাবে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, কেস টু কেস এইটা ভ্যারি করতে পারে। অন্তত সাই আর টি যখন লিখছি দিস ইজ এ কমপ্লেক্স ওয়েভ ফাংশন, দিস ইজ এ কমপ্লেক্স প্যারামিটার। This complex wave function resolves the wave particle duality through the relation E equals to h nu equals to h cross omega and p equals to h by lambda equals to h cross k. দেখতে পাচ্ছ যে E equals to h nu সমান h cross omega, এটা কি বেসিক্যালি কোয়ান্টাইজেশন অফ এনার্জি, এই রিলেশনটাকে ডেসক্রাইব করছে। আর এখানে যে পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা বা এইচ ক্রস কে, এটা বেসিক্যালি যে ডি ব্রগলি হাইপোথিসিসটা আমরা আগের দিনকে দেখেছিলাম সেই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। মোমেন্টাম আর ওয়েভলেন্থ এই দুটোকে রিলেট করছে। এই কমপ্লেক্স ওয়েভ ফাংশনের মধ্যে তাহলে একটা সিস্টেমের কমপ্লিট যে ক্যারেক্টার, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ক্যারেক্টারটা কন্টেন্ট রয়েছে। Okay, let's continue. So, what is exactly meant by the wave function? এই ওয়েভ ফাংশন বলতে ঠিক অ্যাকচুয়ালি আমরা কি বলছি, আর হোয়াট ডাজ ইট ডু ফর ইউ ওয়ান্স ইউ হ্যাভ গট ইট, একদম গ্রিফিথসের ভাষায় এটাকে বলা রয়েছে। গ্রিফিথসের বইটা যাদের কাছে আছে তারা দেখতে পারো, এটা একদম যেমন ভাবে গ্রিফিথসে লেখা আছে সেইভাবেই আমি কোট করেছি। এর থেকে সহজ ভাষায় বা সুন্দর ভাষায় ডেসক্রাইব করা সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে এটাই যে ধরো তুমি কোন একটা সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশনটা পেয়ে গেলে, বা তারও আগে আমরা যেটাকে ইন্টারপ্রিট করতে চাইবো যে এই ওয়েভ ফাংশন জিনিসটা কি, ওয়েভ ফাংশনটা ঠিক কি, এবং ওয়েভ ফাংশনটা যদি তোমার থাকে তাহলে সেখান থেকে তুমি কি পেতে পারো। এখন দেখো আমি যেটা বললাম যে ওয়েভ ফাংশনটা বেসিক্যালি একটা সিস্টেমের তোমার ডুয়াল ক্যারেক্টারকে কমপ্লিটলি ডেসক্রাইব করে। তো আমি যদি সেই সিস্টেমটাকে পার্টিকেল হিসাবে কনসিডার করি, as you know that particle by its nature is localized at a point, একটা টাইমে পার্টিকেলটার একটা ইউনিক লোকেশন থাকে, একটা সার্টেন টাইমে পার্টিকেলটা একটা নির্দিষ্ট জায়গাতে থাকে, ডিফারেন্ট টাইমে তার পজিশনটা চেঞ্জ করতে পারে। So at a given time the particle is located at a particular point. On the other hand, if I consider the wave nature, যদি আমি সিস্টেমটাকে পার্টিকেল হিসাবে না দেখে শুধুমাত্র ওয়েভ হিসাবে দেখতাম তাহলে কি বুঝতাম, যেমনটা নামটা সাজেস্ট করছে যে ওয়েভ ফাংশন বা ওয়েভ বলতে যেটা আমরা বুঝি, ইট ইজ স্প্রেড আউট ইন স্পেসের মধ্যে এটা কি স্প্রেড আউট করে রয়েছে, এর কোনো রকম ডেফিনাইট লোকেশন নেই। একটা ওয়েভ বলতে কি বুঝি, একটা ওয়েভ বলতে কিন্তু একটা পার্টিকুলার জায়গায় কনফাইনমেন্টের কথা বুঝি না। তো দুটো কন্ট্রাডিক্টরি, এটা কি বুঝতে পারছো যে একটা পার্টিকেল ইজ কনফাইন্ড টু এ লোকেশন এট এ গিভেন টাইম, whereas the wave is extended, a wave is spread out in space. So how can you correlate these two facts? How can such an object represent the state of a particle? এরকম ভাবে মানে কিভাবে তাহলে আমরা একটা পার্টিকুলার স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা পয়েন্ট আমি ধরতে পারলে কি বলতে চাইলাম। আমরা আগের স্লাইডে যেটা বলে এলাম সেটা হচ্ছে এটা কোন একটা সিস্টেমের ওয়েভ পার্টিকেল ডুয়াল ক্যারেক্টারকে কমপ্লিটলি ডেসক্রাইব করতে পারি উইথ দি হেল্প অফ এ ওয়েভ ফাংশন সাই আর টি, যেটা ডিফাইন্ড এট এ পার্টিকুলার পজিশন এট এ পার্টিকুলার টাইম। ওকে, তো এখন পরে যেটা আমরা যে কোয়েশ্চেনটা রেজ করছি সেটা হচ্ছে এইরকম যে ওয়েভ ফাংশনটা ঠিক কোন জিনিসটাকে মিন করছে, ওয়েভ ফাংশনটা ঠিক কি বোঝাচ্ছে, এবং যদি তুমি ওয়েভ ফাংশনটা জানো তো তাতে করে কি হবে, ওয়েভ ফাংশনটা থেকে সিস্টেম সম্পর্কে কি কি ইনফরমেশন পাওয়া সম্ভব, কিভাবে সেই ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করতে পারো। দেখো একটা পার্টিকেল ইজ কনফাইন্ড টু এ লোকেশন, একটা পার্টিকেলের ক্ষেত্রে এরকম লোকাল কনফাইনমেন্টের কথা বলতে পারি at a particular time. On the other hand, the wave character, as the name suggests, is spread out in space. So how can such an object represent the state of the particle? তাই আরটি দিয়ে তাহলে আমি কিভাবে একটা পার্টিকেলের স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারি বা একটা সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে প্রবলেমটা রিজলভ হয় with the statistical interpretation due to Born, Max Born একটা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন এই ওয়েভ ফাংশনটার। এই স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এটা যে
সাই আরটি এইটার মডিউলাসের স্কোয়ার যদি নিই, অর্থাৎ সাই আরটি এই ওয়েভ ফাংশনটাকে যদি তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, that will give the probability of finding the particle at the position r and at time t. সাই আরটি এইটাকে যদি তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এই ওয়েভ ফাংশনটার মডিউলাসের স্কোয়ার যদি নেওয়া হয়, that will give the probability of finding the particle at position r and at time t. That is the significance, that is the statistical interpretation of the wave function. More precisely, আমরা যদি জিনিসটাকে এরকম ভাবে লিখি যে a to b ইন্টিগ্রেটেড a to b এই রেঞ্জের মধ্যে যদি এই psi xt mod square এটাকে ইন্টিগ্রেট করি, that will give the probability of finding the particle between a and b at time t. ধরো একটা পার্টিকেল, সেটা ওয়ান ডাইমেনশনে ডিফাইন্ড একটা ম্যাটার, সেটা ওয়ান ডাইমেনশনে আমরা ডেসক্রাইব করতে চাইছি। সেক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স বা ওয়েভ মেকানিক্স অনুযায়ী আমরা তার স্টেটটাকে ডেসক্রাইব করতে পারি বাই স্পেসিফাইং দি ওয়েভ ফাংশন psi xt। তো এই psi xt থেকে কিভাবে আমি পার্টিকেল ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করব? পার্টিকেল ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করতে গেলে আমাদের এই তার মডিউলাসের স্কোয়ার নিতে হবে, নিয়ে যে রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেট করছি সে a to b এই রেঞ্জের মধ্যে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা বলে দিতে পারবো এই রেঞ্জের মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত। অর্থাৎ psi xt থেকে কিন্তু আমি অ্যাকচুয়াল যে কনফাইনমেন্ট একটা পার্টিকেল যে এই জায়গাতে রয়েছে এইটা বলে দিতে পারি না, কিন্তু বলতে পারি যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট দি পার্টিকেল ক্যান বি ফাউন্ড বিটুইন দিস রিজিয়ন বা ইন দিস রিজিয়ন এট সাম টাইম t। এটাই হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দি ওয়েভ ফাংশন। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়ি সেখানে দেখে এসেছিলাম যে যদি কোনো একটা পার্টিকেলের পজিশন টাইম রিলেশনটা দেওয়া থাকে, কোনো পার্টিকেলের যদি পজিশন টাইম রিলেশনটাকে দেওয়া থাকে, সেইখান থেকে পার্টিকেলের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফোর্স, টর্ক, সমস্ত যে ডায়নামিক্যাল প্রপার্টি গুলো রয়েছে সেইগুলোকে বের করে ফেলতে পারি। এই ওয়েভ মেকানিক্সে psi rt এইটা কিন্তু ইকুইভ্যালেন্ট একটা প্যারামিটার, এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। ওয়ান্স ইউ হ্যাভ দি ওয়েভ ফাংশন ফর এ সিস্টেম, you can extract all the dynamical information regarding the system. তো এর যে প্রথম ইন্টারপ্রিটেশনটা আমি বললাম, প্রথম যে ইম্পর্টেন্সটা বললাম সেটা হচ্ছে এই রকম, এই ওয়েভ ফাংশন থেকে আমরা পার্টিকেল নেচারটাকে এইরকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি। যদি এর মডিউলাসের স্কোয়ারটাকে নিয়ে ইন্টিগ্রেট করা হয় বিটুইন এ রিজিয়ন ইন স্পেস, that will give the probability of finding the particle in that region at the time t. কোনো প্রশ্ন বলো? এটা খুব খুব ইম্পর্টেন্ট পার্ট। কোনো প্রশ্ন থাকলে বলো, কনসেপচুয়াল যদি কোনো কোশ্চেন থাকে। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ স্যার বলছি মানে স্যার শুরুতে যেটা বললো যে মানে যে ওয়েভ ফাংশন স্প্রেড আউট ইন স্পেস, কিন্তু হ্যাঁ যখন স্যার মানে মানে যখন হ্যাঁ স্যার ওয়েভ নেচারটাকে যখন মানে ডেমনস্ট্রেট করা হলো শুরুতে ওই বোর পস্টুলেশন দিয়ে, মানে তখন হ্যাঁ। তো স্যার সেটাকে আমরা স্টেশনারি ওয়েভ হিসাবে কনসিডার করেছিলাম, না মানে ওটা একেবারে তো স্যার কনফাইন্ড ওটা। ওহ, আচ্ছা না দেখো দেখো, তোমার একটা ওয়েভ তো স্টেশনারিও হতে পারে, তাই না? একটা একটা ওয়েভ তো স্টেশনারি ওয়েভও হতে পারে, কিন্তু সেটা কি আমি বলতে পারি যে একটা পার্টিকুলার পয়েন্টে রয়েছে? একটা ওয়েভের কথা যদি বলো, তুমি কি বলতে পারো সেটা তোমার প্রোগ্রেসিভ ওয়েভ হোক বা স্টেশনারি ওয়েভ হোক, তুমি বলতে পারো এই রেঞ্জের মধ্যে রয়েছে, ওয়েভটা এই রেঞ্জের মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি কোন পয়েন্টে রয়েছে এই কোশ্চেনটার কোনো রকম উত্তর নেই। একটা ওয়েভ কোন পয়েন্টে আছে এই কোশ্চেনটা মিনিংলেস। অন দি আদার হ্যান্ড একটা পার্টিকেল এই পয়েন্টে রয়েছে, এইটা কিন্তু মেক সেন্স, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা স্টেটমেন্ট। একটা পার্টিকেল ইজ কনফাইন্ড, একটা পার্টিকেল ইজ লোকালাইজড এট এ পয়েন্ট, একদম ফিজিক্সের ভাষা এটা। দেখো এ পার্টিকেল বাই ইটস নেচার ইজ লোকালাইজড এট এ পয়েন্ট, তাই না? বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন জায়গায় এটা থাকতে পারে, কিন্তু এট এ গিভেন টাইম এ পার্টিকেল ইজ লোকালাইজড এট এ পয়েন্ট, বাট দি ওয়েভ ফাংশন ইজ নট লোকালাইজড। I mean, the wave function is not defined at a particular point. Rather, we can define it over a region in space. একটা রেঞ্জের মধ্যে আমি ওয়েভটাকে ডিফাইন করতে পারি। সেই জন্যই বলা হয়েছে দি ওয়েভ ফাংশন অর দি ওয়েভ
ইজ স্প্রেড আউট ইন স্পেস, সেটা তোমার প্রোগ্রেসিভ ওয়েভ হোক বা স্টেশনারি ওয়েভ হোক, সেটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে, একটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে নয়। স্যার মানে স্যার ওই কনফাইনমেন্টে যেটা হয় সেটা তো স্যার পার্টিকুলার ডাইমেনশনের মধ্যে, মানে এটা ঠিক স্যার, মানে সাইটা তো ফাংশন হবে, মানে আমি বসালে স্যার জিনিসটা ভ্যারি করতে থাকবে, কিন্তু কিন্তু মানে জিনিসটা স্যার মানে যদি কেউ ভাবে মানে পার্টিকুলার যে কনফাইনমেন্ট, ওর যে একটা যদি রেডিয়াস ভাবি বা কিছু ভাবি, তার যে কনফাইনমেন্ট জোন মানে সেটার মধ্যেই তো না ওয়েভটা। না না না, তুমি একটা পার্টিকুলার কনফাইনমেন্ট জোন সেটা একটা রিজিয়ন বলতে পারো না, তার কারণ পার্টিকেল মিনস একটা পয়েন্ট, একটা পার্টিকেলের যখন একটা পার্টিকেলের মোশন ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যেভাবে ডেসক্রাইব করে এসেছি, যদি এটা তোমার বড় অবজেক্ট হয় সেক্ষেত্রে কি আমরা তার সেন্টার অফ মাস ফ্রেমে রেসপেক্টে ডেসক্রাইব করেছি, তাই না? একটা যদি তোমার এক্সটেন্ডেড অবজেক্ট হয়, একটা লার্জ অবজেক্ট হয়, সেটাকে আমরা পার্টিকেল হিসাবে ট্রিট করতে পারি যদি আমরা বলি যে তার মাসটা এন্টায়ারলি সেন্টার অফ মাসে কনসেন্ট্রেটেড রয়েছে। কাজেই একটা পার্টিকেল বলছি, পার্টিকেল বাই ডেফিনিশন ইজ এ পয়েন্ট। অন্তত আইডিয়ালি যদি বলো, পার্টিকেল বলতে আমরা বেসিক্যালি একটা পয়েন্টের কথাই বলতে চাইছি, না একটা পয়েন্ট মাসের কথা বলতে চাইছি। পার্টিকেল বলতে একটা পয়েন্ট মাসের কথা বলতে চাইছি সব সময়, তাই হ্যাঁ হ্যাঁ ফায়ারেজ হ্যাঁ স্যার। ফায়ারেজ ওয়েভ ফাংশন বা ওয়েভ বলতে কিন্তু একটা স্প্রেড আউটকে রিপ্রেজেন্ট করছে ইন স্পেস। এই দুটো কন্ট্রাডিক্টরি আর কি, তো সেই জন্যই বলা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা যদি তুমি জানো তাহলে সেটা কিভাবে একটা পার্টিকেলের স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারে। How can such an object means the wave function represent the state of the particle? সেই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাই রিজলভ হয় উইথ দি স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন ডিউ টু ম্যাক্স বর্ন। He interpreted he interpreted statistically, as in the following: mod psi square eta gives the probability of finding the particle at position r and at time t. Okay, continue, sorry. Right? তো যেটা বললাম যে এবার একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরেকটু এ করা যাক, সহজ করে বোঝানো যাক। এটাও কিন্তু ডিপিচটাকে ফলো করেই করা হয়েছে। probability is the area under the mod psi square versus x গ্রাফ। আগের স্লাইডটার দিকে তাকাও, এখান থেকেই বুঝতে পারছো যে যদি কোনোভাবে আমি mod psi স্কয়ারটাকে x এর ফাংশন হিসেবে প্লট করতে পারি, তাহলে এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা বেসিক্যালি কি এ টু বি এই রেঞ্জের মধ্যে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্যই বলা হচ্ছে probability is the area under the graph of mod psi square versus x। mod psi square কে যদি আমরা x এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, তো এরিয়া আন্ডার দি গ্রাফ উইল রিপ্রেজেন্ট দি প্রবাবিলিটি। এই ছবিটার দিকে তাকাও, ছবিটাও বিপির থেকে নেওয়া। আমরা মড সাই স্কয়ার এইটাকে প্লট করেছি অ্যাজ ফাংশন অফ এক্স। হ্যাঁ, একটা একটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ একটা ভেরিয়েশনকে দেখানো হয়েছে। শেডেড রিজিয়নটা আইডেন্টিফাই করতে পারছো, অ্যাপারেন্টলি সব রিজিয়নটা কি শেডেড বলে মনে হচ্ছে যেহেতু ছবিটা কপি পেস্ট করা হয়েছে। কিন্তু একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই যে রিজিয়নটা এ টু বি সেইটাকে এফেক্টিভলি সেট করা আছে। তো তাহলে দেখো শেডেড এরিয়াটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে পার্টিকেলটাকে আমি এই রেঞ্জের মধ্যে পাবো তার প্রবাবিলিটি কত। এই যে এরিয়াটা দেখানো হচ্ছে, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে? এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে যে পার্টিকেলটাকে এ থেকে বি এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটি কত। ওকে, এটা কনভিন্স সবাই? মড সাই স্কয়ার কে যদি এক্স এর ফাংশন হিসেবে প্লট করি, the area under the graph will represent the probability that the particle can be found in that region. এই ছবিটা থেকে আরেকটা জিনিস বা আরো দুটো জিনিস উত্তর দাও। বলতো যে where is the particle most likely to be found? Where is the স্যার এই particle পজিশনে at point A? একদমই তাই, যেমনটা দেখতে পাচ্ছ এই গ্রাফটার mod psi square has a maxima at point A. mod psi square has a maxima at point A, right? এই যে পয়েন্টটা, এই পয়েন্টে mod psi squareটা ম্যাক্সিমাম। কাজেই the particle is most likely to be found near the point A. On the other hand, it is unlikely to be found near the point B. যদি B পয়েন্টের কাছাকাছি দেখি, এখানে দেখতে পাচ্ছি mod psi square ভ্যালুটা অলমোস্ট জিরো। কাজেই এই স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা আমরা শিখলাম, সেখান থেকে বলতে পারি যে পার্টিকেলটা আনলাইকলি টু বি ফাউন্ড নিয়ার দি পয়েন্ট বি।
আগের স্লাইডে আমরা বা তারও আগের স্লাইডে ডিসকাস করে এলাম সাইটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, বাট যখন মড সাই স্কোয়ার নিচ্ছি, মড সাই স্কোয়ার ইজ ডিফাইন্ড এজ সাই ইনটু সাই স্টার। সাইটাকে ওই ফাংশনটাকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, দ্যাট উইল মেক দি থিং রিয়েল অ্যান্ড পজিটিভ অ্যাজ শুড বি দি প্রবাবিলিটি, রাইট? প্রবাবিলিটি ইজ এ রিয়েল কোয়ান্টিটি। প্রবাবিলিটি একটা জিনিস যেটাকে কি আমরা ইন্টারপ্রিট করতে পারি, যেটাকে আমরা মানে এর একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে, কাজেই এটা কি একটা রিয়েল এবং পজিটিভ কোয়ান্টিটি হওয়া উচিত। যেমনটা আমরা জানি প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 and 1। কাজেই সাই ইনটু সাই স্টার এইটা করলে আমরা যে কোয়ান্টিটিটা পাবো সেটা অবশ্যই একটা রিয়েল কোয়ান্টিটি হবে। সাইটা কমপ্লেক্স হলেও মড সাই স্কোয়ার ইজ এ রিয়েল এন্ড পজিটিভ কোয়ান্টিটি। ওকে, এবার একটা এক্সপেরিমেন্ট আমরা ডেসক্রাইব করবো আর কি। এখানে তো বলা হলো যে পার্টিকেল মানে একটা সিস্টেমের যে ওয়েভ নেচার, একটা সিস্টেমের যে ডুয়েল ক্যারেক্টার সেটাকেই ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ একটা পার্টিকেলকে আমরা এই রকম ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ইলেকট্রনকে আমরা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং ইলেকট্রনটা যেহেতু এরকম ওয়েভ ক্যারেক্টার রয়েছে, কাজে ইট উইল এক্সিবিট দি ইন্টারফারেন্স কাইন্ড অফ এক্সপেরিমেন্ট। তাহলে উই ক্যান থিঙ্ক অফ এ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমাদের একটা যদি এরকম ডাবল স্লিট থাকে, সেই ডাবল স্লিটের মধ্য দিয়ে যদি ইলেকট্রন বিমকে আমরা পাঠাই, তাহলে ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টের মতো একটা এক্সপেরিমেন্ট পাবো। সেটা কি একটা অ্যানিমেশন দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, টেকেন ফ্রম ইউটিউব। এখানে সোর্সটাও বলে দেওয়া রয়েছে, দেখো, দেখতে থাকো, সেলফ এক্সপ্লেনেটরি। ডাবল স্লিটের মধ্যে মানে একটা আমরা বেসিক্যালি সিঙ্গেল ইলেকট্রন ফায়ার করছি। একটা ধরো ডাবল স্লিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবার এখানে আমি ওয়ান ইলেকট্রন এট এ টাইম ফায়ার করছি, এট এ টাইম একটা ইলেকট্রন ফায়ার করছি। এবার পিছনের দিকে একটা স্ক্রিন রয়েছে, যে স্ক্রিনের উপর ইলেকট্রন স্পট গুলো ডিটেক্টেড হচ্ছে। স্ক্রিনের উপর যখনই একটা ইলেকট্রন গিয়ে হিট করছে, তখন সেই স্পট গুলো ডিটেক্টেড হচ্ছে। দেখো কিরকম কিরকম ধরনের এ হচ্ছে। আমরা যদি এরকম একটা 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 করে করতে থাকি, তাহলে কি হয় সেটাকে বোঝানো আছে। কোন রকম ডেফিনাইট প্যাটার্ন কি এখনো দেখছো? কোন রকম ইন্টারফারেন্স প্যাটার্ন কি বুঝতে পারছো? রেসপন্ড করো, বুঝতে পারছো কিনা? পারছো না? ওয়েট না করো, স্যার, আমি তো বুঝতে ওয়েট করো, পারছি না। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। এবার কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, মানে মাঝে মাঝে অনেক হ্যাঁ স্যার, বেশি। স্যার। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, সব বুঝতে পারছি। ফ্রিঞ্জেস আসছে। আরেকটু ওয়েট করো, আরেকটু ওয়েট করো। তো কতগুলো ম্যাক্সিমাম। নাও ইটস ভেরি প্রমিনেন্ট, না? এখন খুব হ্যাঁ পরিষ্কার বুঝতে পারছো যে এই যে হ্যাঁ স্যার। এই যে এই যে হ্যাঁ রিজিয়নটা, স্যার। এইখানটা কি ম্যাক্সিমা রয়েছে, এইখানে ম্যাক্সিমা রয়েছে, এইখানে ম্যাক্সিমা রয়েছে, এইখানে ম্যাক্সিমা রয়েছে, এইখানে ম্যাক্সিমা রয়েছে। অর্থাৎ আমরা যদি এইরকম মানে লাইট না দিয়ে যদি ইলেকট্রন বিম দিয়ে এরকম ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে রিয়েলাইজ করতাম, তাহলে এইরকম ধরনের একটা প্যাটার্ন পেতে পারতাম। তো একদম প্রথমের দিকে না এইটাকে একটা থট এক্সপেরিমেন্ট হিসেবেই ভাবা হতো। তোমরা ইনফ্যাক্ট ফাইনম্যানের বইটাও পড়তে পারো, ফাইনম্যানের যে কোয়ান্টাম মেকানিক্স এর বইটা রয়েছে, সেটা পড়তে পারো আর কি। আমি একটা পেপার থেকে এই জিনিসটা একটু রিড আউট করছি, যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ ইলেকট্রনস ওয়াজ ডেমনস্ট্রেটেড ইন এ কাইন্ড অফ টু স্লিট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট ইউজিং অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ ইকুইপড উইথ অ্যান ইলেকট্রন বাইপ্রিজম and a position sensitive electron counting system। এই যে স্ক্রিনটার কথা বললাম সেইটা পজিশন সেন্সিটিভ ইলেকট্রন কাউন্টিং সিস্টেম। Such an experiment has been regarded as a pure thought experiment that can never be realized। এই যে এক্সপেরিমেন্টটা যেটা আমরা দেখালাম, ইনিশিয়ালি আই মিন আনটিল 1987, এটাকে মানে
it has been regarded as a pure thought experiment that can never be realized. But in that particular year, 1987, some scientists in Japan, they reported an experiment that successfully recorded the actual build-up process of the interference pattern with a series of incoming single electrons in the form of a movie. এখানে যেমন ভাবে দেখানো হলো ঠিক সেই রকম ভাবে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তারা এক্সপেরিমেন্টালি ডেভেলপ করেছেন। এটাকে কম্পিউটার সিমুলেশন করেও করা যায়। অজয় ঘটকের বইটা যদি তোমাদের কাছে থাকে, অজয় ঘটকের বইটাতে দেখবে কম্পিউটার সিমুলেশন দিয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো কেমন হয় সেইটাকে দেখানো আছে। তো এইটার যে এটা এটা একদম প্রথম দিকে এটাকে থট এক্সপেরিমেন্ট হিসাবেই ভাবা হতো যে এটা এটা জাস্ট ভাবা যেতে পারে, কিন্তু এক্সপেরিমেন্টটাকে ডেভেলপ করা সম্ভব নয়। বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি পারফর্ম, এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। সেই পেপারটা আমি বোধহয় তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে একটু পড়ে দেখতে পারো আর কি। এটা বোধহয় আমেরিকান জার্নাল অফ ফিজিক্স এর একটা পেপার ছিল, যেখানে তোমার ওই এক্সপেরিমেন্টটাকে রিপোর্ট করা হয়েছে। ইন্টারেস্টেড থাকলে পড়ে দেখতে পারো। আমি এক্সপ্লেনেশনটাতে পরে যাচ্ছি। এখানে আরো একটা বেশ সুন্দর অ্যানিমেশন রয়েছে, এটাও তোমার এইরকমই আর কি। এটাতেও বলতে পারো কিছুটা এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন এই জায়গাটার মধ্যে পাবে। এটাও তোমার ওই এক্সপেরিমেন্টটাকেই বোঝানো হচ্ছে ইন দি ফর্ম অফ সাম অ্যানিমেশন। দেখতে থাকো। ধরতে পারলে এই জিনিসটা কি বলতে চাওয়া হলো, যে তুমি যদি একটা এরকম স্লিটের মধ্য দিয়ে সিঙ্গেল মার্বেল ফায়ার করতে, ধরো তোমার একটা গান রয়েছে যে গানটা দিয়ে তুমি সিঙ্গেল মার্বেল ফায়ার করতে পারো, এই সিঙ্গেল স্লিটের মধ্য দিয়ে যখন পাস করছে করে যদি তোমার পিছনের দিকে এরকম একটা স্ক্রিন থাকে, যে স্ক্রিনের উপরে যখন মার্বেল গুলো হিট করছে সেখানে স্পটটা ক্রিয়েটেড হবে, স্পটটা নোটেড হবে, তাহলে এরকম ধরনের একটা প্যাটার্ন পাওয়া যাবে। ওকে, মানে বেসিক্যালি মার্বেল গুলো আইদার তোমার স্লিটটা দিয়ে পাস করছে অথবা পাস করছে না। কিন্তু তোমার যদি এরকম ডাবল স্লিট থাকে তাহলে কি হবে, বুঝতে পেরেছো? যদি ডাবল স্লিট থাকে এবং তুমি যদি এরকম সিঙ্গেল মার্বেল ফায়ার করো তাহলেও তোমার প্যাটার্নটা কেমন হবে সেটাকে দেখানো হলো আর কি। বেসিক্যালি মার্বেল গুলো মানে দুটো পসিবিলিটি আর কি, যে মার্বেল গুলো তোমার এই স্লিটের মধ্যে দিয়ে পাস করছে অথবা করছে না। কিছু মার্বেলস রয়েছে যারা এই স্লিটের মধ্যে দিয়ে পাস করছে, কিছু মার্বেলস রয়েছে যারা ওই স্লিটের মধ্যে দিয়ে পাস করছে। যদি ওয়েভ ক্যারেক্টারের কথা ভাবো তাহলে কি হবে, দেখো এবার ডাবল স্লিটের উপর যদি কোনো একটা ওয়েভ দিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হয়, যেমনটা জানো ইট প্রডিউসেস ইন্টারফারেন্স প্যাটার্ন। তফাৎটা কি করতে পারলে এখানে আমাদের যে পার্টিকেল নেচারের কনসেপ্ট, সেখান থেকে ধরো ধরো যে এই মার্বেল গুলোর সাথে বা পার্টিকেল গুলোর সাথে কোনো ওয়েভ ক্যারেক্টার নেই। হ্যাঁ, আমরা এগুলোকে পার্টিকেল কনভেনশনাল যে নলেজটা আমাদের যে এক্সিস্টিং নলেজ, সেই এক্সিস্টিং নলেজের রেসপেক্টে আমরা এই সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে পারফর্ম করছি।
তাহলে কি এক্সপেক্ট করব? ন্যাচারালি আমরা এক্সপেক্ট করব যে ডাবল স্লিট, যেখানে তোমার স্লিট গুলো রয়েছে সেই স্লিট গুলোর মধ্যে দিয়ে মার্বেল গুলো পাস করছে এবং স্ক্রিনে একদম সেই যে ডিরেক্ট যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে গিয়ে মার্বেল গুলো হিট করছে, সেখানেই আমরা স্পট পাবো। তো যদি আমরা পার্টিকেল দিয়ে করতাম তাহলে কিরকম ধরনের প্যাটার্ন হবে সেটা দেখলাম। যদি একটা ওয়েভ দিয়ে জিনিসটাকে ভাবা হতো তাহলে কিরকম ধরনের প্যাটার্ন হবে সেটাকে আমরা সিমুলেট করলাম, সেটাকে আমরা ভিজুয়ালাইজ করলাম। এবার দেখো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স যদি ইলেকট্রন বিম দিয়ে করা হয়। দেখছো পার্টিকেল গুলো যদি মার্বেল না হয়ে ইলেকট্রন হতো তাহলে কিন্তু একদম ওয়েভ যেমন ইন্টারফারেন্স প্যাটার্ন প্রডিউস করে এইরকম ইলেকট্রন বা পার্টিকেল দিয়ে আমরা সিমিলার ইন্টারফারেন্স প্যাটার্ন পেতে পারতাম। এবার ওয়ান ইলেকট্রন এট এ টাইম ফায়ার করছো। এক্সপ্লেনেশনটাতে আমি পরে যাচ্ছি। এক্সপেরিমেন্টটা কি বুঝতে পারলে? এখানে শেষের দিকে এই জিনিসটা আরো পরিষ্কার করে দেখানো হলো, তুমি যদি বাঞ্চ অফ ইলেকট্রনকে একসাথে প্রজেক্ট করতে, অনেকগুলো ইলেকট্রনকে একসাথে এই ডাবল স্লিটের উপর ফেলতে যে ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন পাবে, তুমি যদি এট এ টাইম ওয়ান ইলেকট্রন প্রজেক্ট করো আফটার এ লং টাইম ইউ উইল ডেভেলপ দি সেম ইন্টারফারেন্স প্যাটার্ন। একসাথে অনেকগুলো ইলেকট্রনকে যদি আমরা পাঠাতাম যে ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন প্রডিউসড হবে, যদি আমরা এট এ টাইম ওয়ান ইলেকট্রনকে পাঠাই তাহলেও কিন্তু অনেকটা সময় পরে একই রকম ইন্টারফারেন্স প্যাটার্ন হবে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত যেগুলো দেখানো হলো বা বলা হলো ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, বলো স্যার বলো বলো। বলছি যে অ্যাপারেটাস গুলো দেখানো হলো ওগুলো কি ইলেকট্রন গান? এইটা তো তোমার পুরোটাই অ্যানিমেশনে দেখানো হচ্ছে। মানে ও আচ্ছা আচ্ছা। ধরো তোমাকে কেউ একজন একটা সেটআপ দিয়েছে এবং তোমাকে সেই সেটআপটার এরকম ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করা রয়েছে যে তুমি এট এ টাইম ওয়ান ইলেকট্রন করতে পারো। কিভাবে এটাকে রিয়েলাইজ করা যায় সেটা একটা কমপ্লিটলি টেকনিক্যাল সেন্স। হ্যাঁ, আমি সেই টেকনিক্যাল সেন্সটার মধ্যে যাচ্ছি না। আমি কনসেপচুয়াল যে পার্টটা রয়েছে সেইটাকে ডিটেক্ট করতে চাইছি। হ্যাঁ, কিভাবে একটি ইলেকট্রন প্রজেক্ট করা সম্ভব, একটা ডাবল স্লিট ইলেকট্রনের ক্ষেত্রে ডাবল স্লিটটা কেমন, সেই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলোর মধ্যে আমরা যাচ্ছি না। যদি তোমরা ইন্টারেস্টেড হও আমি তোমাদেরকে রিসার্চ পেপারটা দিয়ে দিয়েছি, দেখবে গ্রুপে পোস্ট করা রয়েছে। সেইটা থেকে পড়ে দেখতে পারো। আউট অফ দি ক্লাস আমরা সেটা ডিসকাসও করতে পারি, কিন্তু এট দি টাইম ইন দি ক্লাস আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা মেনলি কনসেপচুয়াল পার্টটা। সাপোজ ইউ হ্যাভ দি ফ্লেক্সিবিলিটি, ইউ হ্যাভ দি কন্ট্রোল ওভার দি ইনস্ট্রুমেন্ট so that you can fire one electron at a time. Now you continue firing and firing. After a long time you will see that you have developed the same interference pattern as you would have if you project a large number of electrons at a given time. Okay, এক্সপ্লেনেশনটা বোধহয় এই অ্যানিমেশনটা থেকে না করে আমরা ডিরেক্ট এটাতেই যাই আর কি। সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এক্সপ্লেনেশনটা আমি আমাদের কনভেনশনাল অ্যাপ্রোচে জিনিসটাকে ডেসক্রাইব করি, কিভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। এই টপিকটা ক্লিয়ার হলো। যে তোমার যদি আমরা পার্টিকেল প্রপার্টির কথাই শুধু ভাবতাম, যদি যেমনটা এই মার্বেল দিয়ে করা হচ্ছিল, যদি আমরা মার্বেল প্রজেক্ট করে করতাম তাহলে প্যাটার্ন কেমন হয় সেটা আমরা দেখলাম। আর যদি ওয়েভ দিয়ে করা হতো তাহলে প্যাটার্ন কেমন হয় সেটা দেখলাম, হতে পারে দেখলাম।
আর যদি আমরা ইলেকট্রন দিয়ে করি তাহলে এটা কনভিন্সড হলাম যে ইলেকট্রন দিয়ে যখন এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু একদম তোমার ওয়েভ দিয়ে যদি করা হতো তাহলে যেমন ইন্টারফারেন্স প্যাটার্ন শো করে ঠিক সেই রকম ধরনের একটা ইন্টারফারেন্স প্যাটার্ন এক্সিবিটেড হবে। ক্যান ইউ রেসপন্ড যে মার্বেল দিয়ে যদি করা হতো তাহলে এরকম পাওয়া যাচ্ছিল না কেন? প্রথমে যখন এই ডক্টর কোয়ান্টাম বোঝাচ্ছিলেন স্যার ওয়েভলেন্থটা অনেক ইয়ে হ্যাঁ একদমই তাই, একদমই তাই। মার্বেলটা কিন্তু দেখবে এখানে ডক্টর কোয়ান্টাম বলেছেন যে লেট আস ডু দি এক্সপেরিমেন্ট উইথ এ টাইনি পার্টিকেল ইলেকট্রন। তো এই যে টাইনি নেচারটা দ্যাট ম্যাটার্স, সেটা আমরা কিন্তু এই ডি ব্রগলি ওয়েভলেন্থের যে ফর্মুলাটা পড়েছিলাম সেই কনটেক্সটে জিনিসটাকে দেখে এসেছি। যদি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল নিই সেখানে কি মাসটা হেভি, মাসটা ভেরি লার্জ, মোমেন্টামটা কি অনেক বড়, তাতে করে তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থটা খুব ছোট হবে। কাজেই এইরকম সেইভাবে স্লিট বানানোটা সম্ভব নয় যাতে করে আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটাকে ভিজুয়ালাইজ করতে পারি। অন দি আদার হ্যান্ড ইলেকট্রনটা টাইনি পার্টিকেল, এর মাসটা কম, লিনিয়ার মোমেন্টামটা রিলেটিভলি স্মলার। এক্ষেত্রে যে ওয়েভলেন্থটা সেটা কেমন অর্ডারের হয় সেটাও আমরা দেখেছি, এক্ষেত্রে ওয়েভলেন্থটা এরকম অ্যাংস্ট্রম অর্ডারের হয়। কাজে এক্ষেত্রে এরকম ধরনের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা ভাবা যেতে পারে। হ্যাঁ, এটাই। তো এবার দেখো এইটার এক্সপ্লেনেশনে যাওয়া যাক। তাহলে এটা আমাদের কাছে এখন মোর কনভিনসিং যে ইলেকট্রন গুলোর সাথে এই ওয়েভ ক্যারেক্টার রয়েছে। যদি ওয়েভ ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে এক্সপ্লেন করতে পারি। ইলেকট্রন গুলোকে আমরা এখন পার্টিকেল হিসাবে দেখবো না, রাদার ইলেকট্রন গুলোকে কিভাবে দেখবো, এই ওয়েভ ফাংশন এইরকম ওয়েভ হিসাবে দেখবো। হ্যাঁ, সাই এ এন্ড সাই বি আমরা জানি এদের ইন্টারপ্রিটেশন কি। ইলেকট্রনকে যদি সাই দিয়ে ডেসক্রাইব করি আমরা জানি যে কিভাবে এই সাইটা থেকে ইলেকট্রনটা মানে পার্টিকেল নেচারটাকে বের করে ফেলতে হয়। তো ধরা যাক সাই এ এন্ড সাই বি আর দি ওয়েভ ফাংশনস at some point on the screen due to slit A and slit B respectively। এখানে দুটো স্লিট দেখতে পেলে, তো দুটো স্লিটের ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনের ভ্যালুটা হচ্ছে সাই এ এন্ড সাই বি। তুমি তুমি স্ক্রিনের এতে আছো, স্ক্রিনের কোন একটা পয়েন্টে তুমি দেখতে চাইছো আর কি, স্ক্রিনের কোন একটা পয়েন্টে ইলেকট্রনের এক্সিস্টেন্সটাকে দেখতে চাইছো। ধরা যাক যে তোমার শুধুমাত্র স্লিট এ এর জন্য কন্ট্রিবিউশনটা হবে সাই এ, আর বি যে স্লিট সেই বি স্লিটটার জন্য কন্ট্রিবিউশনটা হবে সাই বি। তো ন্যাচারালি যে প্রবাবিলিটি ডিউ টু স্লিট এ সেইটা সাই এ মড স্কোয়ার এইটার সাথে প্রপোর্শনাল, আর স্লিট বি তার জন্য যে প্রবাবিলিটি সেইটা সাই বি মড স্কোয়ার এইটার সাথে প্রপোর্শনাল। এখন দুটো স্লিটকেই যদি ওপেন করে রাখা হয়, দুটো স্লিটকেই যদি ওপেন করে রাখা হয়, প্রথম পয়েন্টটা আমি আবার একবার চেষ্টা করছি বোঝানোর। ধরো তোমার বি স্লিটটা বন্ধ আছে, বি স্লিটটা বন্ধ আছে, এই এই এই- এইটা 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 ধরো তোমার স্ক্রিন, এই এইটা হচ্ছে স্লিট এ আর এইটা হচ্ছে স্লিট বি। এইরকম কোন একটা পয়েন্টে ধরো আমরা ইলেকট্রনের এক্সিস্টেন্সটাকে বের করতে চাইছি। তো যদি স্লিট বিটা বন্ধ থাকতো তাহলে এ স্লিটটা খোলা থাকার জন্য এখানে যে ওয়েভ ফাংশন সেটা ধরো সাই এ হতো, আর যদি শুধুমাত্র বি স্লিটটা খোলা থাকতো এ স্লিটটা বন্ধ থাকতো তাহলে এই জায়গাতে কন্ট্রিবিউশনটা হতো সাই বি, এই একই পয়েন্টে কন্ট্রিবিউশনটা সাই বি হতো। অর্থাৎ probability that we can find out the electron at the point of the screen is proportional to psi a mod square if I consider that slit A is opened. On the other hand যদি শুধুমাত্র বি স্লিটটা ওপেন থাকতো তাহলে এই পয়েন্টে কোন একটা ইলেকট্রন পাবো তার প্রবাবিলিটি উইল বি গিভেন বাই সাই বি মড স্কোয়ার। এখন দুটো স্লিটই যদি ওপেন হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাই এ আর সাই বি দুটোর কথাই কনসিডার করতে হবে। তাদের মানে সাই এবং সাই বি দুটো জিনিসের কন্ট্রিবিউশনকে হিসাবের মধ্যে নিতে হবে। এক্ষেত্রে এই যে ওয়েভ ফাংশন সেই ওয়েভ ফাংশনটা উইল বি রিপ্রেজেন্টেড অ্যাজ দি সাম psi a and psi b, resultant wave ফাংশনটা ইজ রিপ্রেজেন্টেড বাই দি সাম। যেমন ভাবে আমরা কোন একটা ওয়েভের ইন্টারফারেন্স প্যাটার্ন করে এসেছি, খেয়াল করে দেখো যে তুমি একটা ডাবল স্লিটকে একটা ওয়েভ দিয়ে ইলুমিনেট করছো, একটা ডাবল স্লিটকে একটা মনোক্রোম্যাটিক ওয়েভ দিয়ে ইলুমিনেট করছো। যদি একটা স্লিটের কন্ট্রিবিউশন স্ক্রিনের কোনো পয়েন্টে একটা স্লিটের কন্ট্রিবিউশন y1 হয়, দ্বিতীয় স্লিটের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন যদি y2 হয়, আমরা দেখেছি যে বাই দি প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন
resultant displacement is given by y1 plus y2. Do you remember this? ধরো কোন একটা ডাবল স্লিটকে একটা মনোক্রোমেটিক ওয়েভ দিয়ে ইলুমিনেট করা হচ্ছে। একটা স্লিটের যে কন্ট্রিবিউশন স্ক্রিনের উপরে কোনো একটা পয়েন্টে একটা স্লিটের কন্ট্রিবিউশন ধরো y1, অন্য স্লিটের কন্ট্রিবিউশন হচ্ছে y2। ওকে, তাহলে অ্যাপ্লাইং দি প্রিন্সিপাল অফ লিনিয়ার সুপারপজিশন, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটাকে আমরা কিভাবে লিখেছি y1 প্লাস y2। অর্থাৎ দুটো স্লিটই যদি ওপেন থাকতো তাহলে স্ক্রিনের ওই পার্টিকুলার পয়েন্টে রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটাকে y1 প্লাস y2 এরকম ভাবে লিখে ফেলা যেত। একদম একই রকম এখানেও কিন্তু আমরা জিনিসটাকে ওয়েভ ফাংশন, এইরকম ওয়েভ ফাংশন ওয়েভ দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। একটা স্লিটের কন্ট্রিবিউশন যদি সাই এ হয়, অন্য স্লিটের কন্ট্রিবিউশন যদি সাই বি হয়, we can apply the principle of linear superposition to calculate the resultant disturbance, to calculate the resultant wave function. So psi is given by psi a plus psi b. Naturally, the resultant probability is proportional to mod psi square. Resultant probability is proportional to mod psi square. That is, it is proportional to psi a plus psi b mod square. Naturally, you see this is not simply equal to pa plus pb. Mod psi a square plus mod psi b square এইটার সাথে কিন্তু সমান নয়। ওকে, that determines the intensity pattern in the double slit experiment. আমরা এই জিনিসটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলেই দেখতে পাবো যে ইন্টারফারেন্স টার্মটা ন্যাচারাল কনসিকোয়েন্স। দেখো, to conclude, the wave function follows the principle of superposition. যেহেতু আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি তাহলে আমরা বলবো যে এই ওয়েভ ফাংশনটা প্রিন্সিপল অফ সুপারপজিশনকে ফলো করে। পরের স্লাইডটাতে যাও। If one possible state of an ensemble of identical systems is described by some wave function psi1 and another state of the same ensemble is described by a different wave function psi2, any linear combination psi1 psi2 যে কোনো linear combination c1 psi1 and plus c2 psi2 where c1 and c2 are constants and may be complex is also a wave function describing the possible state of the ensemble. কোন একটা ensemble of identical particles, identical system, তার একটা স্টেট যদি psi1 হয় আর ওই একই এনসেম্বলের অন্য একটা স্টেট যদি psi2 হয় তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন c1 psi1 plus c2 psi2 এইটাও কিন্তু ওই সিস্টেমটার একটা পসিবল স্টেটকে রিপ্রেজেন্ট করবে। সেটা পরে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো সেখানে এটাকে আরো ডিটেইলে ডিসকাস করব, বাট ফর দি টাইম বিইং আমরা এখানে ইনফরমেশনটাকে দিয়ে রাখলাম সো দ্যাট উই ক্যান এক্সপ্লেন the interference experiment as you have just visualized. So let psi1 is represented by this thing. psi1 টাকে ধরা যাক এরকম ভাবে লেখা যায় psi1 equals to psi1 mod into e to the power I alpha 1 আর psi2 টাকে লেখা যায় psi2 mod into e to the power I alpha 2। একটা মডিউলাস পার্ট, একটা অ্যামপ্লিটিউড পার্ট আর আরেকটা হচ্ছে ফেজ পার্ট। তো mod psi স্কয়ারটাকে তাহলে কিভাবে লিখবো? ইট ইজ সিম্পলি c1 psi1 plus c2 psi2 mod square, that is c1 psi1 mod square c2 psi2 mod square plus 2 of this real thing. তুমি এইটাকে করো, এক্সপ্যান্ড করো তাহলেই বুঝতে পারবে c1 psi1 plus c2 psi2 mod square এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এইটা না, c1 psi1 plus c2 psi2 multiplied by c1 star psi1 star plus c2 star psi2 star, দুটোকে মাল্টিপ্লাই করো, প্রথম টার্মটা কি হবে c1 c1 star psi1 psi1 star, সেটাই দেখো এর মধ্যে লেখা হয়েছে। ওকে, আরেকটা পার্ট কি হবে c2 psi2 into c2 star psi2 star, সেটাকে কিভাবে লেখা হয়েছে c2 psi2 mod square। আর কি থাকবে? আর ক্রস টার্ম থাকবে। ক্রস টার্ম গুলো কি কি হবে? ক্রস টার্ম গুলো হবে তোমার এইরকম, একটা কি c1 psi1 into c2 star psi2 star, আরেকটা হবে c2 c1 star psi2 psi1 star। এটা কি দেখো এরকম ভাবে লেখা হয়েছে 2 of real c1 c2 star psi1 mod psi2 mod into exponential I alpha 1 minus alpha 2। এই যে টার্মটাকে দেখতে পাচ্ছ, যে টার্মটাকে আমি এখানে কার্ভ আন্ডারলাইন করেছি, সেটাই বেসিক্যালি ইন্টারফারেন্স টার্মকে রিপ্রেজেন্ট করছে। এই টার্মটা ইন্টারফারেন্স টার্ম, যেটা আমরা ওয়েভ মোশন যখন করি সেখানে খুব পরিষ্কার ভাবে দেখে এসেছি। তাহলে টু এমফাসাইজ, unlike the classical waves, the wave function is an abstract quantity which has its statistical interpretation. আমরা যখন ক্লাসিক্যাল ওয়েভস এর কথা পড়ে এসেছি, ওয়েভ মোশনের কথা পড়ে এসেছি, সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভস এগুলো পড়ে এসেছি,
সেইখানের মতো কিন্তু এই ওয়েভ ফাংশনটা নয়। এই ওয়েভ ফাংশনটার একটা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে। এইখানে যে ইন্টারফারেন্স টার্মটাকে দেখানো হয়েছে, এইটা ম্যাক্সিমাম, এই কথার অর্থ হচ্ছে এখানে বেশি সংখ্যক পার্টিকেলস রয়েছে। এইটা মিনিমাম, এই কথার অর্থ এখানে সব থেকে কম সংখ্যক পার্টিকেলস রয়েছে। দ্যাটস হাউ উই ক্যান এক্সপ্লেন দি ইন্টারফারেন্স প্যাটার্ন। বলো এবার কোশ্চেন থাকলে। হ্যালো, স্যার হ্যাঁ বলো। তো বলছি এই যে ইয়েটা পার্টিকেলটা পাওয়ার পসিবিলিটিটা যে সাই স্কোয়ারের মানে সাইজ, হ্যাঁ সাই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ওটা মানে কি এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে? এক্সপেরিমেন্টালি তুমি বলতে পারো, এক্সপেরিমেন্টাল কোরিলেশন কিছুটা তো বলাই যায়। এখন একটু একটু মনে করে দেখো, ক্লাসিক্যাল ওয়েভস এর কথা ভাবো। ক্লাসিক্যাল ওয়েভসে আমরা দেখে এসেছি কি ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, তাই না? আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো, যে কমপ্লেক্স ফর্মে যদি আমরা কোনো একটা ওয়েভ মোশনকে রিপ্রেজেন্ট করি, ইন্টেন্সিটি অফ এ ওয়েভ ইজ গিভেন বাই ওয়াই ইন্টু ওয়াই স্টার। এটা অনেকবার বলেছিলাম। পাশাপাশি যখন ডিফ্র্যাকশন চ্যাপ্টারটা পড়ি সেখানে এই জিনিসটা ইউজও করেছিলাম। একটা ক্লাসিক্যাল ওয়েভের কথা যদি কনসিডার করো, ধরো পিওর তুমি লাইট ওয়েভ নিয়েছো, সেই লাইট ওয়েভের যে ইন্টেন্সিটি, যদি তোমার ডিস্টারবেন্সটা দেওয়া থাকে, ওয়েভ ফাংশনটা যদি দেওয়া থাকে ওয়াই ইন্টু ওয়াই স্টার বা মড ওয়াই স্কোয়ার, এইটা থেকে আমরা ইন্টেন্সিটিটা পেয়ে যাই, তাই না? হ্যাঁ স্যার। মনে করতে পারছো সবাই? গুড কোয়েশ্চেন, ডেফিনেটলি। আই প্রপোর্শনাল টু ওয়াই ওয়াই স্টার। তো এখানেও দেখো ইন্টেন্সিটি, যদি একটা পার্টিকেলের ইন্টেন্সিটি বলি, এটা কি বোঝায়? যে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস ইন এ রিজিয়ন। ইন্টেন্সিটি বলতে সেটাই তো বোঝায়। ইন্টেন্সিটি অফ পার্টিকেলস বলতে কি বুঝবো? যে পার্টিকেলের সংখ্যাটা কত, হায়ার দি নাম্বার হায়ার ইজ দি ইন্টেন্সিটি। পার্টিকেলের ইন্টেন্সিটি যদি বলি তাহলে আমরা সেটা নাম্বারের টার্মে বলবো। এখন একটা পার্টিকেলের টার্মে যদি জিনিসটাকে বলতে হয়, তাহলে এরকম ভাবে বলা যায় যে পার্টিকেলটাকে যদি এখানে পাওয়ার, আচ্ছা তুমি একটা পার্টিকেল কেন, তুমি 1000 পার্টিকেলস দিয়ে ভাবো, 1000 পার্টিকেলস দিয়ে ভাবো। তো ন্যাচারালি যেখানে বেশি পার্টিকেলস রয়েছে সেখানে ইন্টেন্সিটিটা বেশি। তাহলে সেই ইন্টেন্সিটিটা শুড বি প্রপোর্শনাল টু দি ওয়েভ ফাংশন, দি মড স্কয়ার অফ দি ওয়েভ ফাংশন। ইন্টেন্সিটিটা মড মানে ওয়েভ ফাংশনের মডুলাস স্কয়ার, এইটার সাথে প্রপোর্শনাল হবে। ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে আমরা যেমন দেখে এসেছি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু মডুলাস স্কয়ার অফ দি ওয়েভ ফাংশন, ঠিক একই রকম ভাবে এখানেও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনটা বেসিক্যালি সেই জায়গাটা থেকেই ফলোড হয়। ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট থেকেই এইটার ইন্টারপ্রিটেশনটা ফলোড হয়। এসএন ঘোষালের বইতে দেখবে দুটো পাতা খুব পরিষ্কার ভাবে এই কথাগুলোকে লেখা রয়েছে। Intensity proportional to mod psi square, বা probability of finding the particle is proportional to modulus square of the wave function. Okay, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? স্যার ইন্টারফারেন্স টার্মে আর এটা কিভাবে আসলো স্যার? 2r ওটা কোনটা কোনটা? ইন্টারফারেন্সটা? হ্যাঁ টুয়ারি, এটা এটা একটু করে দেখো, এটা কেউ এক্সপ্লেন করতে পারবে কিভাবে এলো? অ্যালজেব্রাটা একটু হাতে করো, তাহলেই বুঝতে পারবে। অ্যালজেব্রাটা হাতে করলেই বুঝতে পারবে এটা কিভাবে পাওয়া যায়। আমি ইনফ্যাক্ট তোমাকে যখন এতে পড়াই, ওয়েভ মোশন পড়াই, সেখানে এরকম ধরনের একটা প্রবলেম করিয়েছিলাম। প্রবলেম সেটা ছিল না এরকম একটা প্রবলেম, মনোমি? হ্যাঁ স্যার, সেকেন্ড প্রবলেমটা ছিল। হ্যাঁ, তাহলে সেই জন্যই আর এখানে আলাদা করে দেখানো নেই। আর এটা স্ক্রিনটা পাঠিয়ে দিও তো আমাদের গ্রুপে, তাহলে বুঝতে সুবিধা হবে। চেষ্টা করো নিজেদের হাতে করে নেওয়ার, যদি না বুঝতে পারো তাহলে সলিউশনটা দেখে নিও। এটা করিয়েছিলাম। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন কারো? বুঝতে পারলে কি কিছু? সবই ট্যানজেন্ট হয়ে গেছে? না স্যার, বুঝেছি। বেশ, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এখানেই থামা যাক, পরে স্যার লাস্ট স্যার হ্যাঁ স্যার বলো লাস্ট বলো। লাইনটা কি? স্যার লাস্ট লাইনটা মানে বলবেন, ওই টু